হ্যালো। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আমার এই সেশনটা শুরু করে দিই। আমার আসলে বেসিক্যালি আজকের যে প্রেজেন্টেশন এটা কিছুটা নেরেটিভ ফর্মে। তো এখানে আমি আমার যেটা ডিসকাশনে ইস্যু হচ্ছে সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ফেশিয়াল ট্রমার পেশেন্টকে ম্যানেজ করব। তো ফেসে অ্যাকচুয়ালি আমাদের টিস্যুর যে কম্পোনেন্ট থাকে, টিস্যুর কম্পোনেন্টের মধ্যে আপনার সফট টিস্যুও থাকে, হার্ড টিস্যুও থাকে, এবং সাথে দুইটার কম্বিনেশন যদি চিন্তা করি তাহলে আমরা এটাকে বলি হচ্ছে কম্পোজিট টিস্যু। তো এইখানে এইসব ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সবগুলা টিস্যুকে ইনভলভ করেই আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? তো ফেশিয়াল ট্রমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা ফেশিয়াল ট্রমার যে পেশেন্ট আমাদের কাছে আসবে সেই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা এনশিওর করতে হবে যে তার সে কিভাবে ইনজুর্ড হয়েছে, ঠিক আছে? ইনজুর্ড হয়েছে, এবং আমাদের যে ম্যানেজমেন্টের উদ্দেশ্য থাকবে হচ্ছে দুইটা ফেসে আসবে, একটা হচ্ছে প্রাইমারি ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে সেকেন্ডারি ম্যানেজমেন্ট। প্রাইমারি ম্যানেজমেন্টটা ইনক্লুড করবে জেনারেল যে ম্যানেজমেন্ট, মানে আমরা পেশেন্টকে রেস্কিউ করব, এই অবস্থায় আমরা পেশেন্টকে কিভাবে স্টেবল করব সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ম্যানেজমেন্ট। যখন আমার পেশেন্ট সেটেল হয়ে যাবে, পেশেন্টের কোনো থ্রেটনিং কন্ডিশন থাকবে না, সে তখন আমরা সেকেন্ডারি ম্যানেজমেন্টে যাব, যেটা আমাদের স্পেসিফিক ম্যানেজমেন্ট। তো সেকেন্ডারি ম্যানেজমেন্টে আমি হয়তো আরেকদিন ডিসকাশন করব, তখন আমার কিছু হয়তো প্রেজেন্টেশনও থাকবে। তো প্রাইমারি ম্যানেজমেন্টটা অনেকটা নেরেটিভ ফর্মে। তো এক্ষেত্রে হচ্ছে প্রাইমারি ম্যানেজমেন্টটা স্টার্ট করার আগে আমাদের আসলে জানতে হবে যে ফেশিয়াল ট্রমাটা সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে কোন অ্যাসপেক্টে হয়। তো ফেশিয়াল ট্রমার হওয়ার সবচেয়ে কমনেস্ট যে কজটা আমাদের দেশে হচ্ছে সেটা হচ্ছে মূলত আরটিএ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টই হচ্ছে সিংহভাগ ফেশিয়াল ট্রমার জন্য দায়ী। রিমেইনিং যদি আমরা অন্য কজগুলো চিন্তা করি তাহলে এর সেকেন্ড কজটা আপনি বলতে পারেন হচ্ছে ইন্টারপার্সোনাল ভায়োলেন্স, মানে মারামারির যে ইস্যুগুলো আমরা পাই। আর লাস্টলি যদি আপনি চিন্তা করেন এটিওলজির ক্ষেত্রে, তাহলে হয়তো আপনার আদার্স যে ফ্যাক্টরগুলো আসে, যেমন স্পোর্টস ইনজুরি হইতে পারে, অথবা পেশেন্টের কোনো প্রি এক্সিস্টিং বনি ডিজিজ থাকতে পারে, যে কারণে তার বোনটা অনেকটা ফ্রায়াবল, যে কারণে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হইতে পারে, ঠিক আছে? আর সফট টিস্যু সাধারণত যখন একটা পেশেন্টের স্পেশালি ধরলেন ম্যান্ডিবল ফ্র্যাকচার হয় বা ম্যাক্সিলার ফ্র্যাকচার হয়, অ্যাসোসিয়েটেড সফট টিস্যু ইনজুরি থাকতে পারে, ঠিক আছে? এখন আমরা জানি যে যে কোনো ট্রমা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা আমাদের ইনক্লুড করতে হয় সেটা হচ্ছে যে আমরা পেশেন্টকে সার্টেন কিছু মেজারমেন্ট নেই, সেই মেজারমেন্টের মাধ্যমে আমরা ম্যানেজ করি, যেটাকে আমরা বলি হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট। বেসিক লাইফ সাপোর্টের মধ্যে ইনক্লুড করে হচ্ছে ABCDE। ওকে, এ মিনস এয়ারওয়ে, সি দিয়ে হচ্ছে আপনার সার্কুলেশন, বি দিয়ে হচ্ছে ব্রিদিংটা মেনটেন করি, সি দিয়ে সার্কুলেশন, ডি দিয়ে ডিফর্মিটি, আর তারপরে ই দিয়ে হচ্ছে এডিকুয়েট এক্সপোজার। এইটা অ্যাকচুয়ালি বেসিক লাইফ সাপোর্টের ব্যাপারটা। তবে বেসিক আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এটা কিছুটা সনাতন পদ্ধতি এই কারণে হচ্ছে যে বেসিক লাইফ সাপোর্টে আপনি যদি ABCDE পুরাটা ইনক্লুড করে যেতে থাকেন, অনেক সময় আপনি কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট মিস করতে পারেন। সে কারণে রিসেন্টলি যেটা ইন্ট্রোডাকশন হয়েছে ট্রমা ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। তো অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্টে আমরা যেটা ইনক্লুড করি সেটা হচ্ছে যে এমন কোনো থ্রেটনিং কন্ডিশন যেটা আমার পেশেন্টকে মানে মর্টালিটির দিকে নিয়ে নিতে পারে, এমন কোনো থ্রেটনিং কন্ডিশন, তাহলে সেটা আমরা আগে সেইটা ডিল করব। সেক্ষেত্রে ABC কিছুটা শাফলিং হইতে পারে। তো ফেশিয়াল ট্রমা আপনাদের একটা জিনিস দিয়ে বুঝাইতে চাই, তাইলে ফেশিয়াল ট্রমার ক্ষেত্রে পেশেন্টের সবচেয়ে বেশি চান্স হচ্ছে এক্সপায়ার করার থ্রু এয়ারওয়ে অবস্ট্রাকশন, এবং একটা এয়ারওয়ে অবস্ট্রাকশনের কারণে পেশেন্ট 1 থেকে 2 মিনিটের ভিতরে এক্সপায়ার করে ফেলতে পারে। তো এয়ারওয়ে অবস্ট্রাকশনের ক্ষেত্রে ফেশিয়াল ট্রমাতে যে সবচেয়ে ইম্পর্টেন্ট চান্স থাকে যে
আমাদের মুখের মধ্যে যে কোনো ধরলেন টুথ ইমপ্লান্ট থাকতে পারে, যে কোনো ধরনের প্রসেসিস থাকতে পারে, যে পেশেন্টটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার দাঁতের ফ্র্যাগমেন্টগুলো মানে টুথ ফ্র্যাগমেন্টগুলো ফ্র্যাকচার হয়ে ইয়ারওয়েতে স্টাক হয়ে থাকতে পারে, সাথে মুখের ভিতরে ব্লাড এজ ইউজুয়াল আপনার মিউকাস কন্টেনিং স্যালাইভা যেগুলো স্টাক হয়ে পেশেন্টের এয়ারওয়ে অবস্ট্রাকশন করতে পারে, এবং একটা এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে গেলে পেশেন্টকে 1-2 মিনিটের ভিতর আমাদের রেস্কিউ করতে হবে, না হয় আমরা সাধারণত পেশেন্টকে সেভ করতে পারবো না। তো সেক্ষেত্রে এখন যদি মনে করেন ব্লিডিংয়ের কারণে আপনি যদি অ্যান্টিসিপেট করেন যে ব্লিডিং হইতে পারে পেশেন্টের, তো ব্লিডিং হইলেও সাধারণত একটা পেশেন্টের শকে যেতে কিন্তু 30 থেকে 45 মিনিট লাগতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই জন্য আমাদের প্রায়োরিটি দিতে হবে যে আমার কোন কজটা যেটা পেশেন্টকে লিথাল অ্যাসপেক্টে নিয়ে যেতে পারে সেই কজগুলো অনুযায়ী আমরা পেশেন্টকে ম্যানেজ করব। এটাই আমার আসলে মূল উদ্দেশ্য বোঝানো যে বেসিক লাইফ মানে আমরা যেভাবে স্টেপগুলো চিন্তা করি ফেশিয়াল ট্রমার ক্ষেত্রে আমরা চিন্তা করব যে এমন কিছু যেটা আমার পেশেন্টকে যে কোনো মর্টালিটির দিকে নিয়ে নিতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আবার আমি আরও কিছু জিনিস আপনাদের ইনক্লুড করতে চাই, যেমন ধরলেন এই যে ব্লিডিংয়ের কথা মানে ব্লিডিংয়ের যে কথাটা আমি বলতেছি, হ্যামোরেজ হওয়ার চান্স হচ্ছে যদি একটা পেশেন্ট যদি শুধু আইসোলেটেড ফেশিয়াল ট্রমাতে থাকে তাহলে কিন্তু হ্যামোরেজিক শক হওয়ার চান্সটা অনেক কম। কারণ হচ্ছে আমাদের যদি আপনি ফেশিয়াল রিজনে চিন্তা করেন আমাদের মেজর ব্লাড ভেসেল যেটা থাকে যেমন হচ্ছে ফেশিয়াল আর্টারি, সাথে হচ্ছে ম্যাক্সিলারি আর্টারিটা অনেকটা ডিপ সিটেড, সো সেইটাতে সাধারণত ট্রমার মাধ্যমে ইন্টারনাল হেমোরেজ হওয়ার অ্যাসপেক্টটা খুবই কম। আর ফেশিয়াল আর্টারিও যদি ইনজুরি হয় তাহলে সেইটা আসলে অনেক সময় ক্ল্যাম্প করা সম্ভব বা যথেষ্ট ভিজিবল একটা ভেসেল, ঠিক আছে। এবং এইটা থেকে আমরা আসলে মানে শক হয়ে যাওয়ার মতো ব্লিডিংটা এত তাড়াতাড়ি এইটাতে হয় না, যেটা সাধারণত লং বোনে হয়। যেমন ধরলেন আপনি একটা পেশেন্ট হচ্ছে সে আপনার একটা ফিমার ফ্র্যাকচার নিয়ে একটা পেশেন্ট আসছে, ফিমার ফ্র্যাকচারে আমরা কিন্তু অ্যান্টিসিপেট করি হচ্ছে 1 থেকে 1.5 লিটার ব্লাড লস হইতে পারে পেশেন্টকে। একটা পেশেন্টের পেলভিক ফ্র্যাকচার থাকে তার প্রায় 2 থেকে 2.5 লিটার ব্লাড লস হইতে পারে ইন্টারনালি যদি থাকে। কিন্তু ফেশিয়াল রিজনে সাধারণত এরকম কোনো ইনজুরি এত মেসি ব্লাড লস সাধারণত হয় না। তো সেক্ষেত্রে এখন যদি আমরা আসি যে আপনার প্রাইমারি ম্যানেজমেন্ট আমরা চিন্তা করি, তাহলে আমাদের প্রথমে আবার ইটিওলজিতে আসতে হইলো যে রোড ট্রাফিকের অ্যাক্সিডেন্ট হইলে সে কি আইসোলেটেড ফ্র্যাকচার নিয়ে আমার কাছে আসছে না তার সাথে কোনো পলিট্রমা অ্যাসোসিয়েটেড আছে, ঠিক আছে। তো সেটা প্রথমে যদি আমরা আপনার এয়ারওয়েটা দেখি, তে এয়ারওয়েটা দেখতে হইলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এয়ারওয়েটা আমাদের ভালো করে মানে এক্সপোজার করতে হইলে আমাদের এয়ারওয়েটা দেখার জন্য ধরলেন এখন পেশেন্টটা কোন সিচুয়েশনে আছে। পেশেন্টটা যদি আমার হসপিটালে ইমার্জেন্সিতে চলে আসে এবং এটা যদি কোনো টারশিয়ারি লেভেলের ভালো হসপিটাল হয় তাহলে আমরা ডেফিনেটলি প্রথমে পেশেন্টকে একটা সুপাইন পজিশনে নিব। সুপাইন পজিশনে নেওয়ার এখানে উদ্দেশ্য হচ্ছে যে সাধারণত ফেশিয়াল ট্রমাতে যতক্ষণ পর্যন্ত আপনি রেডিওলজিক্যাল অ্যানালাইসিসে না যাবেন আপনি ধরে রাখতে হবে যে এই পেশেন্টের সার্ভাইকাল ফ্র্যাকচার অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তো সার্ভাইকাল ফ্র্যাকচারে তাহলে এই পেশেন্টকে যদি আপনি মানে হেড নেক রিজনে যদি বেশি মোবিলাইজ করেন সে সার্ভাইকাল স্পাইন থেকে রেসপিরেটরি যে সেন্টারটা সেটা ডিপ্রেশন হয়ে পেশেন্টের এয়ারে অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই পেশেন্টকে আমরা প্রথমে সুপাইন পজিশনে রাখবো এবং একটা সার্ভাইকাল নেক সাপোর্ট দিব, ঠিক আছে। সার্ভাইকাল নেক সাপোর্টটা সাধারণত আমরা আপনার সার্ভাইকাল কলার দিয়ে দিই, বাট যদি আমার সার্ভাইকাল কলার অ্যাভেলেবল না থাকে তাহলে আমরা কোনো রিজিড সাবস্টেন্স দিয়ে, যেমন ধরেন এইটা কোনো ব্রিক হইতে পারে বা কোনো কাঠের ব্লক হইতে পারে, সেইটা দিয়ে আমরা তার সার্ভাইকালি তার নেকে সাপোর্ট দিব এবং করে রাখবো যাতে তার ঘাড়টা সাধারণত মুভ না হয়। এরপরে যেটা করব আমরা খুবই ভালো একটা লাইট সোর্সের মাধ্যমে তার এটা এক্সামিন করব। আমরা যেটা হচ্ছে যে ওর ভিতরে কোনো ভমিটাস বা কোনো ব্লাড ক্লট এগুলা আছে কিনা। তো এগুলা যদি থাকে আমাদের যদি ওরোফেরিঞ্জিয়াল সাকশন আমাদের অবশ্যই এনশিওর করতে হবে। তো থ্রু ওরোফেরিঞ্জিয়াল সাকশন আমরা এই ক্লট এবং এই কোনো ভমিটাস সাবস্টেন্স কোনো থিক স্যালাইভা এগুলা যদি স্টাক থাকে সেগুলাকে আমরা সাকশন করে নিয়ে চলে আসবো। এবং সাথে সাথে আমাদের এক্সপ্লোর করতে হবে যে এইখানে কোনো টুথ ফ্র্যাগমেন্ট বা কোনো ধরনের ইমপ্লান্ট কোনো ধরনের প্রস্থেসিস সেগুলা কি স্টাক আছে কিনা তার এয়ারওয়েতে। তো সেইগুলো আমরা অবশ্যই তাকে রিমুভ করব। তো
তো রিমুভ করব। এখন এখানেও সেম কোশ্চেন, যদি আপনার ধরলেন আপনি থালা লেভেলে কাজ করতেছেন, আপনার এখানে সাকশন অ্যাভেলেবল না, যেটা করতে হবে ডেফিনেটলি আপনাকে মানে আপনাকে আপনার হাতের মাধ্যমে ডেফিনেটলি উইথ অ্যাসোসিয়েটেড উইথ গ্লোভস আপনাকে সুইপিং মুভমেন্টের মাধ্যমে এই ডেব্রিসগুলোকে রিমুভ করে ফেলতে হবে। এই ডেব্রিসগুলো রিমুভ করলে তখন আপনার এয়ারওয়েটা মোটামুটি প্যাটেন্ট হইল। তো এয়ারওয়েটা প্যাটেন্ট যদি হয় তাহলে ডেফিনেটলি আপনি বুঝতেই পারবেন যে পেশেন্টের কোনো সাইনাস সাইন বা এগুলো কিছু থাকবে না, পেশেন্টের অ্যাপিয়ারেন্স রিলেটিভলি স্টেবল থাকবে তখন। তো এই অবস্থায় আপনি যদি মোটামুটি তার এয়ারওয়েটা ক্লিয়ার করে ফেলেন, তারপরে আপনার পরের উদ্দেশ্য আসবে হচ্ছে যে আপনি তার ব্রিদিং এনশিওর করা। ওকে, তো ব্রিদিং এনশিওর করা হইলে করতে হলে আপনাকে ডেফিনেটলি কোনো একটা ডেফিনিট প্রসেসে যেতে হবে যে মাধ্যমে সে এডিকুয়েট অক্সিজেন পায়। তো ব্রিদিং এনশিওর করতে হইলে আপনাকে যেমন আপনি অক্সিজেন দিতে পারেন তাকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখন রিকোয়ারমেন্টটা আমরা বুঝবো কীভাবে, আমরা একটা যদি সম্ভব হয় আমরা একটা পালস অক্সিমিটার সেট করব তার থামে, এবং পালস অক্সিমিটার আমাকে একটা মনিটরিং দিবে যে তার স্যাচুরেশনটা কত আছে। স্যাচুরেশনটা যদি দেখা যায় বিলো 90 চলে যাচ্ছে বা গ্র্যাজুয়ালি ফল করছে, তাহলে ডেফিনেটলি আমাদের তাকে আর্টিফিশিয়ালি তার ব্রিদিংটা এনশিওর করতে হবে। তা আর্টিফিশিয়ালি ব্রিদিং এনশিওর করতে হইলে আমাদের যদি আমার ওরাল প্যাসেজ আমি স্টেবল করে ফেলতে পারি এবং আমার সব কিছু মানে আমি ডেব্রিস যথেষ্ট রিমুভ করে ফেলি, তাহলে সাফিসিয়েন্টলি অক্সিজেনই এনাফ। অক্সিজেনটা আমরা নেজাল ক্যানুলা দিয়েও দিতে পারি, অথবা আমরা যে ওরাল যে মাস্ক সেটার মাধ্যমে দিতে পারি। অক্সিজেন দিয়ে আমরা হয়তো তাকে একটু মনিটর করলাম যে তার স্যাচুরেশনটা রেইজ করে কি না। যদি রেইজ করে তাহলে বুঝতে হবে আমার এয়ারওয়ে প্যাটেন্ট এবং তার স্যাচুরেশন যথেষ্ট স্টেবল, সেক্ষেত্রে আমরা এটাকে পারসিস্ট করে যাব। কিন্তু যদি দেখা যায় আফটার এডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন পেশেন্ট স্যাচুরেশনটা স্টেবল রাখতে পারতেছে না, তার স্যাচুরেশন গ্র্যাজুয়ালি ফল করে, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এইটা আরও ডিপ লেভেলে কোথাও অবস্ট্রাকশন আছে, যেটা আমরা যেভাবে ওরোফেরিংস দিয়ে আমরা যেভাবে ক্লিনিং করেছি সেটা সাফিসিয়েন্ট না। সেক্ষেত্রে আমরা যেটা করব, যদি আমাদের কাছে অ্যাভেলেবল থাকে লেরিঞ্জোস্কোপ, যেটা আসলে সাধারণত অ্যানেস্থেশিয়ারা বেশি ইউজ করেন হোয়াইল প্রোভাইডিং ইন্ট্রাট্রাকিয়াল ইন্টিউবেশন, তো সেটা ডেফিনেটলি একটা ইমার্জেন্সি হসপিটালে এটা থাকে। তো আমরা সেক্ষেত্রে লেরিঞ্জোস্কোপ দিয়ে আর একটু ডিপ লেভেলে দেখার চেষ্টা করব এবং একটা আর্টিফিশিয়াল এয়ারওয়ে তাকে এস্টাবলিশ করে দেব। আর্টিফিশিয়াল এয়ারওয়ে এস্টাবলিশ করার বিভিন্ন ম্যানুভার আছে। নন সার্জিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এখানে এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন পুট করতে পারি। এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন পুট করেও আমরা সেম দেখব যে তার এর ভিতরে কোনো কিছু আছে কি না। আমরা এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন পুট করে সাথে অক্সিজেন কানেক্ট করব, দেখব যে তার স্যাচুরেশনটা আবার রেজ করছে কি না। যদি স্যাচুরেশন রেজ করে দেন আমার এটা এনাফ। আর যদি দেখা যায় যে এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন সামহাও আমি পুশ করতে পারতেছি না, বা আমার এটা এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন পুট করার পরেও আমার এনাফ হচ্ছে না, আমার স্যাচুরেশনটা প্রোগ্রেসিভলি ফল করছে, দেন আমাদের চিন্তা করতে হবে যে আমরা এখানে কোনো সার্জিক্যাল এয়ারওয়ে আমাদের এস্টাবলিশ করতে হবে। এবং সার্জিক্যাল এয়ারওয়ে এস্টাবলিশ করার আসলে বেশ কিছু এর সার্জিক্যাল এয়ারওয়ে আপনারা এস্টাবলিশ করতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করব হচ্ছে ক্রিকোথাইরয়েডেটমি। ক্রিকোথাইরয়েড মেমব্রেন দিয়ে আমরা সরাসরি এয়ারওয়েতে ঢুকে যাব। মেমব্রেন দিয়ে আমরা এখানে ঢোকার একটা পদ্ধতি হচ্ছে নিডল ক্রিকোথাইরয়েডেটমি। তো নিডল ক্রিকোথাইরয়েডেটমি হইলে যেটা সুবিধা হচ্ছে যে আমরা এটা খুব তাড়াতাড়ি পেনিট্রেট করতে পারবো। একটা থিকবোর আমরা নিডল নিব, থিকবোর নিডল দিয়ে ক্রিকয়েড মেমব্রেন বরাবর আমরা এটাকে পেনিট্রেট করব। পেনিট্রেট করে সেইটাকে আমরা অক্সিজেন ক্যানুলার সাথে এটাকে কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে যদি দেখা যায় যে মোটামুটি আমাদের স্যাচুরেশন স্টেবল আছে, তাহলে ডেফিনেটলি আমরা এইটা আমাদের একটা মাইনর ওয়ে টু ওপেন দ্য এয়ারওয়ে। ওকে, বাট এইটাতে একটা সমস্যা হচ্ছে যে এইটাতে আমরা লং টাইম পারসিস্ট করতে পারবো না। এটাকে ধরলেন আমরা 35 to 40 মিনিটস আমরা হয়তো পারসিস্ট করতে পারবো এই অবস্থায়। এর মধ্যে আমাদের ডেফিনেটলি একটা সার্জিক্যাল এয়ারওয়ে ক্রিয়েট করতে হবে, যেটা ক্রিয়েট করা যাবে বাই ট্রাকিস্টমি। তো ট্রাকিস্টমি করতে হইলেও সেম কথা, যে যদি আপনি ইমার্জেন্সি কেস হ্যান্ডেল করতে ক্যাপাবল হন, তাহলে সাধারণত আমরা আপনার মানে ট্রাকিয়া 3 to 4 রিঙ্গের উপরে আমরা একটা ট্রান্সভার্স ইনসিশন দিয়ে সাধারণত আমরা একটা আর্টিফিশিয়াল এয়ারওয়ে প্যাসেজ করে দিই,
এবং এটাতে আমরা একটা পার্টিকুলার ট্রাকিস্টমি টিউব দিই, যেইটাই সাধারণত বলা হয় আপনার মোটামুটি হচ্ছে লাস্ট রিজোর্ট আমার এয়ারওয়ে পেটেন্ট করার। ওকে, এইটাই হচ্ছে আমাদের লাস্ট রিজোর্ট, এবং এটার সাথে তখন আমরা কানেক্টর দিয়ে আমরা অক্সিজেন আমরা মোটামুটি হোপফুল যে পেশেন্টের স্যাচুরেশনটা রেজ করে যাবে। এতগুলা যে ম্যানুভার বলা হইলো, এদের মধ্যে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে হচ্ছে যে আমরা সাকশন প্রোভাইড করব, আমরা ডেব্রিস রিমুভ করব, তারপরে হচ্ছে আমরা নর্মালি অক্সিজেন প্রোভাইড করব। যদি এরপরে না হয় ধীরে ধীরে আমরা কমপ্লেক্স প্রসিডিউরগুলোয় যেতে থাকবো। তো এখানে আবার আরও কিছু যেটা অ্যাড করার আছে, আমরা কিন্তু এখন পর্যন্ত পুরাটাই হচ্ছে এয়ারওয়ে এবং ব্রিদিং নিয়ে করলাম, কারণ আমি প্রথমেই বলেছি ফেসিয়াল ট্রমাতে পসিবলি পেশেন্ট এক্সপায়ার করার সবচেয়ে সাসপিশিয়াস ওয়ে হচ্ছে পেশেন্টের রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়। এখন এইখানে ধরলেন, আবার আমার কোশ্চেন হচ্ছে যে ধরলেন আমরা এই পেশেন্টটাকে ম্যানেজ করতেছি একটা ধরলেন আমরা স্ট্রিট অ্যাক্সিডেন্ট আমরা ওইখানেই ম্যানেজ করার চেষ্টা করতেছি, আসলে অক্সিজেনও পাওয়া সম্ভব না এবং আপনার ধরলেন আপনার এন্ডোট্রাকিয়াল টিউবও পাওয়া সম্ভব না, সেক্ষেত্রেও আমাদের কিছু করার আছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সেম বললাম, আমরা বেয়ার হ্যান্ড দিয়ে প্রথমে সুইপিং অ্যাকশনের মাধ্যমে তার ডেব্রিসগুলো মুখ থেকে রিমুভ করে ফেলবো, এবং আমরা মাউথ টু মাউথ ব্রিদিং মেনটেন করার চেষ্টা করবো, যাতে তার চেস্ট এক্সপান্সিবিলিটিটা ভালো থাকে এবং সে ব্রিদিংটা মেনটেন করতে পারে। দেন আমরা ইমিডিয়েটলি এই পেশেন্টটাকে শিফট করব টু এ ইমার্জেন্সি হসপিটাল, এবং তারপরে ফার্দার ম্যানেজ করব। এখন আসেন যে আমরা যদি এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এইখানে কিন্তু যেটা আমি বলে আসছি যে যেটা আমরা কমনলি ইউজ করি, যেমন হচ্ছে যে আমি বললাম যে অক্সিজেনের যদি আমার কোনো কারণে মানে আর্টিফিশিয়ালি দেওয়ার পরেও আমার স্যাচুরেশন মেনটেন করতে না পারে, তাহলে আমরা এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন দিব। এখানে অনেক সময় আরও কিছু ক্লাসিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, বাট আমি যেটা বলতেছি সেগুলো হচ্ছে মোস্ট কমন ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা ইউজ করি এখন, ঠিক আছে। এরপরে আমরা গেলাম হচ্ছে যে এয়ারওয়ে শেষ, আমার পেটেন্ট করা হয়েছে ব্রিদিং ইউজ করছি, পেশেন্টের কোনো ধরনের প্রবলেম হচ্ছে যেই কারণে আমরা সে সার্কুলেশন মেনটেন করতে পারতেছে না, সে ব্রিদিং মেনটেন করতে পারতেছে না, তখন আমাদের মনে রাখতে হবে যে যদি পেশেন্টটা ইন্টারনালি কোনো হ্যামোরেজ অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে তো তার ব্লাডই এমনি কমে যাচ্ছে, যে কারণে ব্লাড কমলে ডেফিনেটলি যাবে, আমাদের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে আপনার পেশেন্টের সার্কুলেশনটার ব্যাপারে আমাকে প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, আমি এখানে কিছু কোশ্চেন দেখছি যে ডোজ অফ অক্সিজেন ফ্লোটা সেক্ষেত্রে রাখার চেষ্টা করব মোর দেন 10 লিটার পার মিনিট পার, আমরা 10-এর অ্যাক্টিভ ডোজে যেতে হবে। পরে যদি আমরা মেনটেনেন্সে চলে আসি তাহলে পেশেন্ট স্টেবল হয়ে যায়, আমরা সাধারণত 4 থেকে 6 লিটারে চলে যাব অক্সিজেন ডেলিভারিতে। ওকে, আর সার্কুলেশনের যেটা বলতেছিলাম যে যদি আমরা অ্যান্টিসিপেট করি যে এই পেশেন্টের সাথে অ্যাসোসিয়েটেড কোনো অন্য ট্রমা থাকতে পারে বা তার কোনো ইন্টারনাল হেমোরেজ হচ্ছে, তাহলে যেহেতু হিমোগ্লোবিনটা কমে যাবে, তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাবে, যেহেতু সার্কুলেশন সে লুজ করছে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই তার সার্কুলেশন এস্টাবলিশ করতে হলে তো আমার কয়েকটা জিনিস এনশিওর করতে হবে যে এই পেশেন্টের ব্লাড গ্রুপটা কি, এবং একটা জানেন আপনারা যে একটা ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিং পরে এটা আস্তে আস্তে সাধারণত যতই প্রম্পটলি হোক 30 to 45 মিনিটস লাগে, এর মধ্যে পেশেন্টকে আমার সেটেল রাখতে হবে, মানে তার সার্কুলেটরি ভলিউমটা আমাকে স্টেবল রাখতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব হচ্ছে যে এই পেশেন্টের যে সার্কুলেশন মেনটেন করার আগে ডেফিনেটলি আমাকে পেশেন্টের মাল্টিপল চ্যানেল ওপেন করতে হবে। নর্মালি আমরা দেখছি যে কোনো প্যারেন্টারাল ইনফিউশন যখন আমরা মানে মেনটেনেন্স হিসাবে দিই, যে কোনো ধরনের ফ্লুইড যদি আমরা ইন্ট্রোডিউস করি, সাধারণত আমরা একটা চ্যানেলে করি, বাট এই পেশেন্টের ক্ষেত্রে যেহেতু আমরা এক্সপেক্ট করতেছি যে এই পেশেন্টের আপনার কোলাপস করতে পারে, এই পেশেন্ট শকের পেশেন্ট বা শকের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা এই পেশেন্টকে মাল্টিপল চ্যানেল ওপেন করব। এখানে থিওরিটিক্যালি আসলে বলা হয় যে আপনি আপার এবং লোয়ার এক্সট্রিমিটিতেও দিতে পারেন একই সাথে, বা আপনি 2 এক্সট্রিমিটিতে দেন, মানে আপার এক্সট্রিমিটিতে 2 সাইডেই দেন, অথবা আপনি লোয়ার এক্সট্রিমিটিতে। তো সবচেয়ে বেটার হচ্ছে যে আমি যদি কম্বাইন করি, ডায়াফ্রামের উপরেও যদি আমি ফ্লুইড পাস করি এবং ডায়াফ্রামের নিচে দিয়েও যদি আমি ফ্লুইড পাস করি, তাহলে বেটার। ওকে, তো এটা ফ্লুইডের ক্ষেত্রে আমাকে প্রথমেই চ্যানেল ওপেন করে পেশেন্টের ব্লাডটা কালেক্ট করে ফেলতে হবে। ব্লাডটা কালেক্ট করে আমার অবশ্যই এটাকে আপনার
এবং ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠাতে হবে। এখন যদি পলিট্রমার পেশেন্ট ডেফিনেটলি আপনার কাছে যখন আসে, যদি অনেক সময় তার ওয়ালেট পাওয়া যায়, তার অন্যান্য এসেনশিয়াল পেপারস পাওয়া যায় যেখানের মধ্যে তার ব্লাড গ্রুপ অনেক সময় লেখা থাকে, ড্রাইভিং লাইসেন্স বা এনিথিং এলস, তো সেটা থেকেও আপনি ব্লাড গ্রুপ মানে অনেক সময় জেনে নিতে পারেন। অথবা আপনাকে ডেফিনেটলি ব্লাডটা আগে কালেক্ট করে আপনাকে পাঠাতে হবে পেশেন্টের ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিংয়ের জন্য। ইন দ্য মিন টাইম আপনি যেটা করতে পারেন যে আপনাকে ইমিডিয়েটলি ফ্লুইড একদম হাই ফ্লোতে মানে ইন্ট্রোডিউস করতে হবে। সাধারণত যেহেতু কমনলি দেখেন আপনারা হার্টম্যান সলিউশন, তারপরে নর্মাল স্যালাইন, এগুলো হচ্ছে কমন সলিউশন যেগুলো সব জায়গায় অ্যাভেলেবল, রেডিলি অ্যাভেলেবল। তো এগুলো হচ্ছে ক্রিস্টালয়েড সলিউশন, এগুলো দিয়ে সাধারণত আমরা স্টার্ট করি। আর এইটাতে একটা প্রবলেম হচ্ছে যে ক্রিস্টালয়েড সলিউশন আপনি যদি মনে করেন যে আপনার 1 লিটার ব্লাড লস হয়, তাহলে ক্রিস্টালয়েড সলিউশন কিন্তু আপনাকে 3 থেকে 4 লিটার আপনাকে দিতে হবে, ঠিক আছে, মানে আপনি যদি ভলিউমটা করতে চান। কারণ ক্রিস্টালয়েড সলিউশন আমাদের যে বডি ফ্লুইড কম্পোনেন্টের সব দিক দিয়ে, ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রাসেলুলার সব কম্পোনেন্টেই এটা মোটামুটি ডিস্ট্রিবিউট হয়। এবং এখন যদি আপনি চান না আরও প্রম্পটলি, যে আমি লাইন থেকে একটু হয়ে গেছিলাম, সরি, আশা করি আপনারা শুনতে। তো সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে যদি আমি এরকম চাই যে আমার ফ্লুইডটা আমি চাচ্ছি যে আমি 1 লিটার ব্লাড লসের জন্য আমি 1 লিটার ফ্লুইড দিলেই আমার কাজ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা সাধারণত কলোয়েড সলিউশনের জন্য যাব। কলোয়েড সলিউশনটা সাধারণত আপনার যতটুকু ফ্লুইড লস হবে ততটুকু ফ্লুইড রিপ্লেসমেন্ট করলে আমার এটা হয়ে যায়। ওকে, তো ফ্লুইডটা আমি এইটা আমার অ্যান্টিসিপেট করার পরে আমি আর্টিফিশিয়াল সলিউশন দিয়ে আমার সার্কুলেটরি ভলিউমটা আমি স্টেবল রাখার চেষ্টা করব। ইন দ্য মিন টাইম ডেফিনেটলি যদি আমি আমার 30 to 45 মিনিটসের যে গোল্ডেন আওয়ারটা, এটা যদি আমি ফ্লুইড দিয়ে মোটামুটি পেশেন্টকে সার্কুলেটরি ভলিউমটা স্টেবল করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা করব হচ্ছে যে এই পেশেন্টের আমরা ব্লাডটা ইন দ্য মিন টাইম হয়তো পেয়ে যাব। ব্লাডটা যদি পেয়ে যাই, ব্লাডটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল সলিউশন আমার সার্কুলেটরি ভলিউমটা স্টেবল করার জন্য। সেক্ষেত্রে আমি এই পেশেন্টটাকে ব্লাড দিয়ে রিপ্লেসমেন্ট দিয়ে দিব, ফলোড বাই ক্রিস্টালয়েড অর কলোয়েড সলিউশন। এখন আপনার সার্কুলেশনটা আশা করি যদি স্টেবল হয়ে যায়, রুগীর ভাইটাল যে প্যারামিটার থাকবে, একটা রুগীর যখন শকে যায় তার কিছু প্যারামিটার চলে আসে, ঠিক আছে, তার রেসপিরেটরি রেটটা অনেক ইনক্রিজ করে যায়, তার স্কিন কোল্ড ক্ল্যামি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় স্কিন, এবং তার স্কিন অ্যাপিয়ারেন্স টু বি শ্রাঙ্কেন, একটু ডিহাইড্রেটেড অ্যাপিয়ারেন্স, স্যালাইভা টালাইভা অনেক কমে যায়, তখন সেগুলো রিভার্স করা শুরু করবে, শকের জিনিসটা রিভার্স করা শুরু করবে বাই ভলিউম রিপ্লেসমেন্ট। তো সেক্ষেত্রে আমার এয়ারওয়ে প্যাটার্ন পাইলাম, আমি ব্রিদিং আমি এস্টাবলিশ করলাম, আমার সার্কুলেশন এস্টাবলিশ করলাম। এখন এক্ষেত্রে আমার একটু কিছু থাকে যে সাধারণত যে আমরা যে বলি যে ডিফর্মিটি এবং এক্সপোজারটা আমি আসলে একটু আগেই করে ফেলতে চাই, কারণ আমি দেখতে চাই যে এই পেশেন্টটার কোনো ধরনের পলিট্রমা বা আরও কোনো জায়গায় ইনজুরি অ্যাসোসিয়েটেড আছে কি না। ডেফিনেটলি আমার এই ইনজুরিটাগুলো আমাকে অ্যাসেস করে ফেলতে হবে যে আমার এই পেশেন্টের মানে টোটালি যদি আমি থরোলি এক্সপোজ করি, যেহেতু আমার প্রায়োরিটি ছিল ওরাল ক্যাভিটি এবং ফেশিয়াল রিজন, কিন্তু আমার সাথে এক্সপোজার করে আমার অন্যান্য জায়গার নোটিস করতে হবে। পেশেন্টকে আমরা হ্যান্ড টু পুরোপুরি এক্সপোজার করব, তবে আমাদের এটা এনশিওর করতে হবে যে এই পেশেন্টটার যদি শক সাসপেক্টেড থাকে আমরা যেন ওয়ার্ম ব্ল্যাঙ্কেটটা যেন অ্যারেঞ্জ রাখি, যে পেশেন্টকে আমরা দেখার সাথে সাথেই যেন ইমিডিয়েটলি কাভার করতে পারি, যাতে সে তার বডি টেম্পারেচার মেনটেন করতে পারে, অল এলস পেশেন্ট হয়তো যেতে পারে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে আমরা যদি অ্যাডেকুয়েট এক্সপোজার করে আমরা অন্যান্য সাইটে ভালো করে আমরা মনিটর করব যে তার অন্য কোনো জায়গায় কোনো ধরনের ইনজুরি আছে কি না, সাচেস তার হিউমেরাসে কোনো ইনজুরি আছে কি না, তার লোয়ার এক্সট্রিমিটিতে কোনো ইনজুরি আছে কি না, তার পেলভিক রিজন আমরা ভালো করে চেক করব, তার টর্সও আমরা চেক করব, আমরা কার্ডিওথোরাসিক রিজনটা আমরা চেক করব যে তার কোনো ধরনের ইনজুরি অ্যাসোসিয়েটেড আছে কি না। এখন এগুলো আসলে পার্টিকুলারলি ইনজুরি দেখার, যেমন ধরলেন যদি আমরা থোরাসিক রিজনে আমরা চিন্তা করি যে তার কোনো ইনজুরি আছে কিনা, তাহলে আমরা তার চেস্ট ওয়ালে কোনো ওন্ড আছে কিনা, কোনো ধরনের হিমাটোমা দেখা যায় কিনা, অথবা আমরা সাথে তার ব্রিদিং যে প্যাটার্নটা আমরা সেটা দেখব যে তার দুই সিমেট্রিক্যাল ব্রিদিং প্যাটার্ন আছে কিনা। যদি দেখা যায় সিমেট্রিক্যাল প্যাটার্ন না থাকে না, তাহলে চিন্তা করতে হবে হয়তো তার রিব ইনজুরি আছে, তার সেক্ষেত্রে নিউমোথোরাক্স থাকতে পারে, যেটা একটা ডেডলি ইস্যু, অথবা টেনশন নিউমোথোরাক্স, হিমোথোরাক্স, এগুলো থাকতে পারে যেটা পেশেন্টকে ইমিডিয়েটলি আমাদের রিজলভ করে ফেলতে হবে। তো এই জন্য আমাদের এক্সপোজ, এছাড়া আমাদের এক্সট্রিমিটিতে আমরা দেখব যে কোনো ধরনের উন্ড আছে কিনা, তার
মোবিলিটিটা কেমন, তার এক্সট্রিমিটির মুভমেন্ট কি প্রম্পট আছে কিনা এবং সিমেট্রিক্যাল আছে কিনা। কারণ যদি তার মুভমেন্টে কোনো অ্যাবনর্মালিটি থাকে, তার কোনো ধরনের হেমাটোমা আমরা দেখি, তাহলে বুঝতে হবে যে তার ওইখানেও অ্যাসোসিয়েটেড ফ্র্যাকচার থাকতে পারে। এখন আমি যেটা আগেও আপনাদের বলেছি যে আমাদের যদি পার্টিকুলার রিজনে আমরা কিছু ব্লিডিং লসের অ্যান্টিসিপেশন থাকে আমাদের, যেমন ধরলেন ফিমারে আমরা অ্যান্টিসিপেট করি যে আমার 1 থেকে 1.5 লিটার ব্লাড লস হইতে পারে, হিউমেরাসে আমাদের 500 থেকে 700-750 ml ব্লাড আমাদের লস হইতে পারে। তো এইটা আমরা একটা অ্যাসেস করে পেশেন্টের এরকম কোনো ব্লাড লস আছে কিনা, তো এইরকম অ্যাসোসিয়েটেড অ্যাকর্ডিংলি সেটা ম্যানেজ করব, এবং ডেফিনেটলি এইটা আমাদের প্রায়োরিটি বেসিসে আমাদের ম্যানেজ করতে হবে। এরপরে যেটা হচ্ছে যে কোনো ধরনের ডিফর্মিটি যেটা এখানে দেখার বিষয় যে একটা তো হচ্ছে যে আমরা পেশেন্টকে যখন এক্সামিন করছি এবং পেশেন্টকে ভালো করে আমরা অবজার্ভ করছি, তখন আমরা সব ধরনের ডিফর্মিটি আশা করি আমরা দেখছি। তো তার মুভমেন্ট দেখছি, তার চেস্টওয়াল মুভমেন্ট, তার রেসপিরেটরি প্যাটার্ন, তার লিম্বের মুভমেন্টগুলা, তার ওইগুলা তো আমরা দেখলামই। সাথে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে তার জিসিএস স্কোর। এইটাকে গ্লাসকো কমা স্কেল বলে। সেটা হচ্ছে সাধারণত যেহেতু পেশেন্টটা হেড ইঞ্জুরি মানে ফেশিয়াল রিজনে ইঞ্জুরি, তার কিন্তু হেড ইঞ্জুরি থাকার পসিবিলিটি খুবই বেশি। গ্লাসগো কমা স্কেল একটা বলি আমরা, একটা মেজারমেন্ট থাকে আমাদের, সেই মেজারমেন্টটার দিয়ে আমরা ডিটারমাইন করব যে এই পেশেন্টটা কি নিউরোলজিক্যালি স্টেবল না নিউরোলজিক্যালি আনস্টেবল। তো জিসিএস স্কোরে সাধারণত আমরা কয়েকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই পেশেন্টটার আই মুভমেন্টটা কেমন, ঠিক আছে, এবং এই পেশেন্টটা আমার ভার্বাল কমান্ডে মানে আমি যখন তাকে কোনো কমান্ড দিই থ্রু মাই ভয়েস, সে কীভাবে এইটার রেসপন্স করে, এবং সাথে হচ্ছে তার মোটর মুভমেন্ট, তার কোনো ধরনের যে মানে যে মোটর যে তার যে ফাংশনিং যে কোনো স্ট্যাটাসে আছে সেটা দিয়ে একটা স্কোর করা হয়, যেটা সাধারণত সব ধরনের ট্রমাতেই এটা একটা গোল্ডেন স্ট্যান্ডার্ড এই স্কোরটা, এবং স্পেশালি নিউরোসার্জারি এবং অরোফেশিয়াল রিজনের যে সার্জন আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরলেন আমরা পেশেন্টটা যদি আই মুভমেন্ট দেখি, পেশেন্টটা যদি স্পন্টেনিয়াস থাকে, তাহলে বুঝতে হবে যে এর স্কোরটা সেক্ষেত্রে আমরা ধরলেন 4, ওকে। কিন্তু কোনো কারণে যদি তার আই মুভমেন্টটা স্পন্টেনিয়াস না আসে, অবশ্য আমার কথাতে তার আই মুভমেন্ট করছে, আমি যদি তার সাথে কোনো ধরনের জুড়ে কথা বলি তাকে, তখন সে আইয়ে রেসপন্স করছে, তাহলে আমরা এটাকে ধরে নিই 3। এরপরে ধরলেন আমরা যদি পেশেন্টটা কথায় খুব একটা কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা চলে আসলাম, তাকে পেইন দিলাম, তাকে পিঞ্চিং করলাম সামহাও, যে পিঞ্চিং করার সাথে সাথে যদি তার কোনো আই মুভমেন্ট থাকে, তাহলে আমরা এটাকে ধরলেন 2, এবং লাস্টে হচ্ছে যে তাহলে এটা 1-এ চলে আসলো। এইভাবে করে এইটা স্কোরিংটা সাজানো হয়েছে। তারপরে ধরলেন এখানে যে কোনো ধরনের কমান্ড আমরা এখানে এরপরে যেটা বলবো পেশেন্টের হচ্ছে ভার্বাল কমান্ড, সে আমার ভার্বাল কমান্ডে কেমন রেসপন্সিভ এইটাও আমরা দেখি। তো ভার্বাল কমান্ডের ক্ষেত্রে আমি তাকে যখন কোনো কথা বলছি, তো সে যদি এটাকে আমার কমান্ডটা খুব ভালো মানে ওরিয়েন্টেড থাকে, আমার কথাটা শুনতে পারে, তাহলে বুঝতে হবে যে তার স্কোর ভালো, এক্ষেত্রে আমরা তাকে 5 দিব। এরপরে ধরলেন সে কোনো কারণে আমি কথা বলছি বাট সে কমান্ডটা পুরোপুরি করতে পারতেছে না, মানে আমার কাছ থেকে রিসিভ করতে পারতেছে না, একটু কনফিউজড, সেক্ষেত্রে আমরা এটাকে ধরবো হচ্ছে যে আর একটু কম গ্রেডে, ধরলেন আমরা এটাকে 4 ধরলাম। তারপরে ধরলেন সে আমার কমান্ডটা যদি আমি তাকে সামহাও আমার তাকে কোনো স্টিমুলাই দিয়ে ভার্বাল কমান্ডটা হচ্ছে যে সে পুরোপুরি কনফিউজড, মানে সে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তার কথাবার্তার যে ধরনটা সেটা ওয়ার্ড বলতেছে সে, কিন্তু আমরা তার ওয়ার্ডগুলো বুঝতে পারতেছি না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলি আমরা, সেক্ষেত্রে তার স্কোরটা আরেকটু কমে যাবে। এবং এরপরের স্টেজটা হচ্ছে যে রিলেটিভলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড, মানে তার শব্দ তো আমরা বুঝতেই পারতেছি না, সে কিছুটা সাউন্ড করছে বাট সেটা অলমোস্ট ক্লিয়ার না, সেক্ষেত্রে তার স্কোরটা আরেকটু কমবে। এবং লাস্টে একদম শাটডাউন, তার কোনো ধরনের সাউন্ড আসতেছে না বা কোনো কিছুই সে রেসপন্স করছে না। এরপরে আসলেন ধরলেন ভার্বাল মানে কমান্ডগুলা, যে আমি তাকে যদি কিছু করতে বলি সেই কমান্ডটাতে রেসপন্সিভ কেমন। তো সে যদি আমার কমান্ডটা খুব ভালো রেসপন্স করে, মানে আমার কমান্ডটা সে টোটালি ওবে করতেছে, মানে সে পারতেছে, আমি তাকে যদি বলি যে আপনি এক কাজ করেন তো আপনার একটা চোখ খুলেন,
আপনি একটা চোখ বন্ধ করেন বা আপনি একটা এই হ্যান্ডটার রাইট সাইডের হাতটা আপনি তুলেন, সে আমার কমান্ডটা প্রপারলি ফলো করতে পারতেছে, সেক্ষেত্রে তার স্কোর 6-এ থাকবে। মানে আমার মানে মোটর রেসপন্স, সেটা সে সব ধরনের রেসপন্সিভ এবং সে সব কিছু মানে শুনতেছে, সেক্ষেত্রে আমরা এই রেসপন্সটাকে একদম অপটিমাল ধরবো এবং এটাকে আমরা টপ স্কোরে রাখবো। এরপরে যেটা হচ্ছে যে সে কমান্ডটা মানে শুনছে বাট ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এত মানে ভালো না, বাট সে তার পেইনটা বলতে পারতেছে আমাকে কোথায়, সে লোকালাইজ টু পেইন, মানে যেখানে সে পেইনটাকে সে মানে লোকালাইজ করতে পারতেছে, তো সেইটাকে আমরা সাধারণত স্কোর 5-এ নেই। তারপরে হচ্ছে যে সে 3 নম্বর স্টেপটা আসবে যে সে ফ্লেকশন টু পেইন, মানে সে ফ্লেক্স করতে পারতেছে, বাট যখন তার কোনো স্টিমুলাই দেওয়া হয় তাকে, মানে যে জায়গায় আমি কোনো যদি পেইনফুল স্টিমুলাই ফ্লেক্স করতেছে, নর্মালি ফ্লেক্স করতেছে, সেটাকে আমরা আরেক গ্রেড নিচে ধরি। তারপরে ধরলেন সে পেইনফুল স্টিমুলাইয়ে যদি সে দেখা যায় অ্যাবনর্মাল ফ্লেকশন, তার মুভমেন্টগুলো ফ্লেক্স করতে পারতেছে কিন্তু তার অ্যাবনর্মাল মুভমেন্ট, তাহলে তার স্টেপ আরেকটু নিচে নামবে। লাস্ট এরপরের যে কমান্ডটা হচ্ছে যে সে যখন তাকে পেইনফুল কোনো স্টিমুলাই পুট করা হয়, তাহলে সে এক্সটেনশন করবে, অ্যাবনর্মাল এক্সটেনশন, মানে তার মুভমেন্টটা একদম বাইরে এবং লাস্টলি তার কোনো মুভমেন্ট থাকবে না। এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে জিসিএস স্কোরটা আমাদের সবার জানা দরকার রিগার্ডিং ট্রমা ম্যানেজমেন্ট। এবং কোনো পেশেন্টের যদি জিসিএস স্কোর আপনার ধরলেন, আমরা যদি রেঞ্জটা এমন দেখি যে সবগুলা টপ লেভেলের স্কোরই সে কমান্ড করতে পারতেছে, সে ধরলেন 12 থেকে 16 তার স্কোর আসলো, সবগুলা ক্যালকুলেট করে ভার্বাল রেসপন্স, আই মুভমেন্ট, মোটর মুভমেন্ট, এবং সে 12 থেকে 16 তার স্কোর আসে, তাহলে বুঝতে হবে তার মাইনর ইনজুরি, হেড ইনজুরি। আমরা এই ব্যাপারে পরবর্তীতে স্পেসিফিকলি আমাদের এই ব্যাপারে এত মানে ভয় না পেলেও চলবে যে তার সিরিয়াস হেড ইনজুরি কিছু নাই, কিন্তু যদি তার স্কোরটা যদি এভাবে আসে যে তার 6 থেকে সেটা আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। এবং লাস্টলি চিন্তা করতে হবে যদি তার স্কোর থাকে 0 to 4 সামথিং, তাহলে পেশেন্ট কোয়াইট ভেরি রিস্কি হ্যান্ডেল, এবং এই পেশেন্টটা এমন হইতে পারে যে এই রেস্কিউ করা খুব টাফ হয়ে যেতে পারে। ইভেন সাম এক্সটেন্ট এইসব পেশেন্ট আসলে ক্লিনিক্যালি ডেডই হয়ে যায়, মানে এত সাধারণত এই পেশেন্টগুলোকে সেভ করা যায় না। তো এইটাই মোটামুটি আমাদের ট্রমার, যদি আমরা বেসিক আমরা এগুলা স্টেবল করে দেন আমরা হচ্ছে আমাদের ফার্দার আমরা ডিটেইলে যাব। এখানে আমি আরেক করতে চাই, বললাম যে আমাদের দেশে ট্রমার মেইন কজ হচ্ছে ফলোড বাই হচ্ছে ইন্টারপার্সোনাল ভায়োলেন্স অ্যান্ড আদার কজেস। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, যেহেতু অ্যাক্সিডেন্টগুলো সাধারণত কোথায় হয়, নিশ্চয়ই কোনো স্টেরাইল এনভায়রনমেন্টে হয় না, সাধারণত এটা খুব ডার্টি একটা অ্যাসপেক্টে এই অ্যাক্সিডেন্টগুলো হয়। তো সেক্ষেত্রে অবশ্যই এই পেশেন্টকে আমাদের টিটেনাস প্রোফাইল, আমরা টিটেনাস ইমিউনোগ্লোবুলিন, এটাও আমাদের এনশিওর করতে হবে। তো এটা এনশিওর করলে, কারণ আমরা যেহেতু ডার্টি ওন্ডে হ্যান্ডেল করতেছি, আমাদের চান্স থাকে টিটেনাস ডেভেলপ করা, সেটা যাতে ডেভেলপ না করে সেই কারণে আমরা প্রোফাইলেকটিক্যালি এই জিনিসটা এনশিওর করি। তো সেক্ষেত্রে প্রাইমারি ট্রমার ম্যানেজমেন্টটা তাহলে এভাবেই থাকলো। তো যদি আমাদের পলিট্রমার পেশেন্ট না হয়, আমাদের যদি আইসোলেটেড ফ্র্যাকচার থাকে, তাহলে আমরা অবশ্যই আমাদের প্রায়োরিটি থাকবে, কারণ আমি আবারও বলতেছি যে যদি মিডিল থার্ড ফ্র্যাকচার বলেন, ফেশিয়াল রিজনে ব্লিডিংয়ের অ্যান্টিসিপেশনটা আমাদের কম রেদার দেন লং বোন ফ্র্যাকচার অর এনি আদার ইনজুরি। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে যদি আমাদের সার্কুলেশনের যদি পলিট্রমা অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে আমাদের শকের ব্যাপারটাকে প্রায়োরিটি দিতে হবে। এবং এখানে আরেকটা যে আরও কিছু জিনিস আমাদের যেটা জানতে হবে, সেটা হচ্ছে যে স্পেসিফিক ম্যানেজমেন্টে যাওয়ার আগে, ধরলেন আপনার পেশেন্টের ম্যান্ডিবল ফ্র্যাকচার বা আমরা অ্যান্টিসিপেট করছি তার ফেশিয়াল ইনজুরি আছে, তার কোনো অ্যাক্টিভ ব্লিডার থাকে, তার যদি কোনো ব্লিডিং ভেসেল থাকে যেখান থেকে তার, সেক্ষেত্রে এই ভিজিবল ভেসেলগুলোকে আমাদের অবশ্যই এইগুলাকে লাইগেশন করে ফেলতে হবে সামহাও। যদি আমাদের ডায়াথার্মি অ্যাভেলেবল থাকে, তাহলে এইগুলাকে ডায়াথার্মিক কোগুলেশনের মাধ্যমে অথবা যে কোনোভাবে আমাদের ক্ল্যাম্প করতে হবে। কারণ আমি এইদিকে সার্কুলেশন সব পেটেন্সি মেনটেন করলাম, কিন্তু আমাদের পেশেন্টের হেমোরেজ হয়ে
কিন্তু পেশেন্টকে আমরা রেস্কিউ করতে পারবো না। তাহলে ডেফিনেটলি আমাদের যদি কোনো ব্লিডার বা কোনো ভিজিবল আমাদের সার্কুলেশন মানে কোনো টিয়ারিং থাকে, তাহলে ডেফিনেটলি এটাকে আমাদের ম্যানেজমেন্ট করে দিতে হবে। এবং পেশেন্টের যদি কোনো সফট টিস্যু ইঞ্জুরি, যেটাকে আমি আগেও বলেছিলাম যে আমাদের যদি সফট টিস্যু ইঞ্জুরি থাকে অ্যাসোসিয়েটেড, ডেফিনেটলি থাকবে, যেহেতু ফ্র্যাকচার হইতে হইলে সফট টিস্যু ইঞ্জুরি ছাড়া সাধারণত খুব ডিফিকাল্ট ফ্র্যাকচার হওয়া, এবং ইন্ট্রাওরালিও যদি আমাদের মিউকোজাতে কোনো ধরনের ইঞ্জুরি থাকে, তাহলে আমরা চেষ্টা করব এটাকে যতটুকু সম্ভব একটু স্টেবল করে দেওয়ার, একটু সিকিউর করে দেওয়ার উনকে, কারণ এখান থেকে আমার ব্লিডিং হইতে পারে, অথবা আমাদের ভিতরের যে মুখের ভিতরে যে স্যালাইভা অথবা যে কোনো ডেব্রিস বা যে কোনো খাবার যেভাবে পেশেন্ট মেনটেন করবে, এই ডেব্রিসগুলা কোনো কারণে আমার উন্ডের ভিতরে ঢুকে কিন্তু আমার ইনফেকশন ইনডিউস করতে পারে, যেটা আমার ফ্র্যাকচার ম্যানেজমেন্টের প্রগনোসিসের জন্য খারাপ হইতে পারে। এই জন্য ডেফিনেটলি আমরা এই ওনগুলাকে, যেগুলো মাইনর ওন টিয়ারিং থাকবে, সেগুলোকে আমরা ইনিশিয়ালি সেটেল করে দিব। এইটাকে যদি প্রয়োজন হয় পরবর্তীতে আমরা সেকেন্ডারি ম্যানেজমেন্টে, আমরা যখন ডেফিনিট ম্যানেজমেন্টে যাব পেশেন্টের, তখন প্রয়োজন হলে আমরা আবার এটাকে সিকিউর করতে পারবো। বাট ইনিশিয়ালি আমরা এগুলাকে কিছুটা আমরা সুচারিংয়ের মাধ্যমেই আমরা, অথবা কোথাও যদি আমার ব্যান্ডেজ দেওয়ার মাধ্যমে আমি পারি, তাহলে আমি এই ওনগুলাকে আমি সেটেল করে দিব। সেটেল করার উদ্দেশ্য এটাই, যাতে এইখান থেকে ব্লিডিংয়ের চান্স কম থাকে। দ্বিতীয়টা হচ্ছে এখানে যাতে কোনো ধরনের ফার্দার ইনফেকশন না হয়, আমাকে অবশ্যই এইগুলাকে সেটেল করতে হবে। এবং সেগুলোর সাথে ডেফিনেটলি আমাকে ক্লোজারের আগে এবং কোনো ধরনের ব্যান্ডেজ বা কোনো ধরনের আধার এইড পুট করার আগে আমাকে এখানে ডেব্রাইটমেন্ট করতে হবে। কারণ আমাদের যে কোনো ট্রমার ক্ষেত্রেই পেশেন্টের অনেক চান্স থাকে যে বিভিন্ন ধরনের ডেব্রিস এখানে সাথে কম্বিনেশন হিসাবে অনেক ধরনের ডেব্রিস থাকতে পারে, যেই ডেব্রিসগুলোকে ডেফিনেটলি আমরা ওয়াশ আউট করব। সাধারণত নর্মাল স্যালাইন ওয়াটার, স্যালাইন এবং হেক্সি স্ক্রাব, এগুলা রেমেডি দিয়ে আমরা এগুলো পরিষ্কার করি, বা পভিডন আয়োডিন ওয়াশ দিয়ে আমরা এগুলাকে ক্লিন করি। আমাদের অবশ্যই আমার ওনকে থরোলি ক্লিন করতে হবে। এইখানেও সেম কথা, আমি টিটেনাসকে প্রিভেন্ট করার জন্য আমি এখানে কোনো ধরনের ডার্টি ওন রাখবো না। ওকে, ডার্টি ওন রাখলে সেইটা প্রন ফর টিটেনাস ইনফেকশন। তো দ্যাটস ওয়াই আমার ওনটাকে পুরা ক্লিন করে ফেলতে হবে, এবং এটা ডেফিনেটলি আমাদের এনশিওর করতে হবে। আর আরেকটা হচ্ছে যেটা, যে যদি এইসব সব কিছু সেটেল করার পরে দেন আমরা হচ্ছে ফার্দার সেকেন্ডারি ম্যানেজমেন্ট চিন্তা করব। এবং ধরলেন আমার পেশেন্টের লং বোন ফ্র্যাকচার, তো ডেফিনেটলি আমাকে আমার কলিগগুলা, মানে আমার যে অন্যান্য ডিসিপ্লিন, সেইগুলোকে আমাকে ইনফর্ম করতে হবে, এবং অন্যান্য যে কোনো নিউরোসার্জনকে প্রয়োজন হলে আমাকে কল করতে হবে। এগুলো আমার প্রাইমারি ম্যানেজমেন্ট করার পরে যখন আমি স্টেবল করে ফেলবো পেশেন্টকে। এবং ডেফিনেটলি আমরা এখন চিন্তা করব যে বর্তমান যুগে আমাদের অবশ্যই চিন্তা থাকবে যে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট নিয়ে, যে আমরা পেশেন্টকে সেভ করব যেইটা পেশেন্টকে কিলিং করছে। মানে এমন কোনো অবজেক্ট যেটা, এই যে আবার বললাম, এটা যদি সার্কুলেশন পেশেন্টকে মেরে ফেলতে পারে, ধরলেন আপনি বড় একটা টিয়ারিং ভেসেল থাকে, তাহলে আমরা ওইটা ইনশিওর করব। আর যদি ব্রিদিংয়ের কারণে পেশেন্টের কোনো প্রবলেম হয়, তাহলে আমরা সেটা ইনশিওর করব। তো এইটা ইনশিওর করলে আমরা প্রচুর লাইফ রেস্কিউ করতে পারবো, এবং এইটাই মোটামুটি হচ্ছে প্রাইমারি ম্যানেজমেন্ট। এবং আমি সবাইকে অনুরোধ করব, যদি কারো কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে করতে পারেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করেন আপনারা এইটাতে স্যাটিসফাইড, দেন আমরা পরবর্তী হয়তো আমি কোনো ক্লাসে আমি স্পেসিফিক সেকেন্ডারি ম্যানেজমেন্টে যাব। সেইখানে হয়তো আমাকে কিছু স্লাইড আমি প্রেজেন্ট করব, থ্রু মানে এক্স রে কীভাবে করি আমরা, ডেফিনিট কোন এক্স রেতে যাই, আমাদের কিভাবে আমরা ফার্দার প্রসিডিংগুলো করি, আমরা কি কি এইড ইউজ করি এইগুলা কেস ম্যানেজ করার জন্য, সেগুলাতে আমরা যাব। ওকে। আর আরেকটা ইস্যু আমি যেটা মানে বলেছিলাম, যে যখন এক্সপোজারের সময় যদি এই পেশেন্টের অ্যাসোসিয়েটেড কোনো থোরাসিক ইনজুরি থাকে, তাহলে ডেফিনেটলি তো কার্ডিওথোরাসিক সার্জন এবং জেনারেল সার্জনকে আমরা অবশ্যই কল দিব এটা ইয়েতে। কিন্তু আমাদেরকে তখন ইমার্জেন্সিক্যালি একটা ইমার্জেন্সি হিসাবে আমাদের একটা চেস্ট ড্রেন পুট করতে হবে। চেস্ট ড্রেন পুট করতে হবে, যাতে সেইখানে কোনো ধরনের কালেকশন যদি থাকে যেটা আমার লাংকে কোলাপস করে ফেলতে পারে, সেই কালেকশনগুলো যেন বের হয়ে আসে। ওকে। আর এটার আরেকটা টার্ম হচ্ছে টিউব থোরাকোস্টমি। এটা সাধারণত আমরা ইউজ করি। এবং যারা মোটামুটি ইমার্জেন্সি কেস হ্যান্ডেল করে বা যারা ইমার্জেন্সিতে এক্সপিরিয়েন্স, তারা সবাই, আমি যদিও ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, কেউ অর্থোপেডিক সার্জন, সবাই এই কাজগুলো মোটামুটি পারে যেগুলো বলা হয়েছে। কারণ সবাইকে প্রিন্সিপাল অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট মোর অর লেস সব ডিসিপ্লিনের সেম। তো আমি যা জানি, একজন জেনারেল সার্জনও তাই জানেন, একজন অর্থোপেডিক সার্জনও তাই জানেন। সো
যার কাছেই পড়বে আমাদের প্রোটোকলটা এইভাবেই হবে যে আমরা এইভাবে স্টেবল করব। দেন আমরা ডেফিনিট যে 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 ডিসিপ্লিনের সার্জন আমাদের দরকার তাকে আমরা রেফার করব। তো আমি আশা করি যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের বলতে পারেন, আর না হয় হয়তো আপাতত আমার প্রাইমারি ম্যানেজমেন্টটা এখানেই শেষ। এবং যদি আপনারা পরবর্তীতেও আমার ইয়েতে এসে কোশ্চেন করেন আমি চেষ্টা করব আপনাদের আনসার করতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই থাকবেন সেফলি, আইসোলেটেড থাকেন, সেফ থাকেন, কারণ ডাক্তাররা যেহেতু ফ্রন্টলাইন, আমরা আমাদের চান্স থাকে যে আমরা ভবিষ্যতে হয়তো কোনো আল্লাহ না করুক সবাই কোনো বিপদে যদি পড়ি, এই জন্য সবাই আমরা সেটেল থাকি, আমাদের ফ্যামিলি মেম্বারকে আমরা সেফ রাখি। এবং ডেফিনেটলি যেহেতু আমাদের কাজই হচ্ছে ডিউটি করা, আমরা ফার্স্ট লাইন সোলজার, তো আমাদের সবাই সবার জন্য দোয়া করি আর আমরা যেন ভালো থাকি। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে এইটাতে কমেন্ট সেকশনে দিয়ে দিন, আমি এটার আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমি পরবর্তী ক্লাসে আপনাদের সব ধরনের স্লাইড বা যেগুলো জরুরি আমি দেখানোর চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম।